আপনার কাছ থেকে আসলে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। মূলত যেটি মালয়েশিয়া হয়ে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে তিনি বাংলাদেশ ফিরেছেন সেটি নিয়ে কথা বলতে চাই, কূটনীতি এবং বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বেশ কিছু ঝুঁকির কথা ইদানিং আমরা শুনতে পাচ্ছি। তো শুরু করি। অনেক আলোচনা হয়ে গেছে। খুব সংক্ষেপে যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা জানলাম চীন সফর শেষে ১৭টি এমওইউ হয়েছে, অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা হয়েছে, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। আপনার কাছে কেমন মনে হলো এই সফরে আমাদের অর্জন কি? ধন্যবাদ। আসলে প্রথমত আমাদের চাওয়াটা কি ছিল সেটাই আমি উল্লেখ করি। আমাদের চাওয়ার মধ্যে ছিল একটা হচ্ছে ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অর্থ এবং বিনিয়োগ, আর হলো অবকাঠামো। তো এর ভিতরে অর্থের বিষয়টা খুব বেশি সামনে আসে নাই। তার মানে হচ্ছে হয়তো চায়না সেটা এখনো পর্যন্ত সেভাবে আমাদেরকে কনফিডেন্সে নেয় নাই যে অর্থ সহায়তার যেটার ব্যাপারে। বিনিয়োগের ব্যাপারে একটা জিনিস আছে যেটা হচ্ছে এটা আমাদের কাছে আমরা বলবো যে এটা আগের থেকেই হয়ে আসা। এই চট্টগ্রামের আনোয়ারাতেই একটা চাইনিজ একটা ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, তাদেরকে একটা চায়নাকে একটা এক্সক্লুসিভ ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য জায়গা দেওয়া আছে। সেটার ব্যাপারে আলোচনা হয়েছে, আমিও সাইন হয়েছে। আর ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে চায়না আমাদের এখানে আমাদের দেশে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার গুলি পদ্মা ব্রিজ থেকে শুরু করে টানেল থেকে শুরু করে বা 6 লাইন মেট্রো রেল বিভিন্ন জায়গায় তাদের ইনভেস্টমেন্ট বড় সড়ো আছে। এবার নতুন ইনফ্রাস্ট্রাকচার হয়তো সেগুলোকে আরো এগিয়ে নেওয়া যাওয়ার মতোই তারা সহায়তা দিবে, সেটুক পর্যন্ত আছে। তো এই তিনটা জিনিস। আর চায়নারও আমাদের প্রতি যে আমাদের কাছে যে চাওয়া ছিল সেটা হচ্ছে ওয়ান চায়না পলিসি আমরা করেছি। বেল্ট রোড ইনিশিয়েটিভে আমাদেরকে আরো বেশি ইনক্লুসিভ, আরো বেশি অ্যাক্টিভ হওয়া এটা। আর চায়নার যে অন্যান্য যেগুলো বেশি করে চায়নার কিছু কিছু তারা যেমন গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, এরকম 4টা ইনিশিয়েটিভ তাদের আছে, সেগুলো আমাদের আরো বেশি করে ইনভলভ তারা চেয়েছে। তো এর মধ্যে আর অন্য তেমন কিছু তিস্তার ব্যাপারে শুধু আলোচনাই হয়েছে। যেহেতু বিশেষ করে তিস্তার কথা বলেছেন, আমাদের মানুষজন তিস্তা কি হচ্ছে এটা ইট ওয়াজ এন ইস্যু টু আওয়ার পিপল অ্যাজ ওয়েল এস অন্যান্য কনসার্ন যারা আছে তাদের কাছে এটা একটা বিরাট ইস্যু ছিল। তো সেখানে তিস্তার ইস্যুটা যখন আলোচনা হয়েছে এবং ওখানে পিটিআই এর একজন সাংবাদিক ছিল আমার জানা মতে বেজিং এ, উনি চাইনিজ যে স্পোক্স পার্সনকে প্রশ্ন করেছেন যে the Tista is a very sensitive or concerned issue to India also. So how China is going to step in there? তো এই কথাটা বলার পরে উনি বলছেন যে yes, we are not interested to just brought any third party to intervene or interfere or from আমরা এটা পাক্ষিক দৃষ্টিকোণ থেকে দেখি। মানে তার মানে ভারতকে থার্ড পার্টি বলছে। জি, থার্ড পার্টি বলছে ভারতকে স্পষ্টভাবে, কারণ ভারতীয় সাংবাদিক ওখানে স্পেসিফাই করেছেন যে ভারত ইজ কনসার্ন। বাট কোশ্চেনটা হচ্ছে এখানে যে কনসার্নটা আমাদের সেটা ভারতের কনসার্ন না। আরেকটা জিনিস আপনাকে এখানে বলে রাখি একটু করেই, আপনি আমায় থামাবেন যদি বেশি এটা তিস্তার বিষয়টা চলে আসছে কিন্তু নাইদার ফ্রম দ্য ভারত নট বাংলাদেশ, এটা নট চায়না, এটা ফরাসি একটা স্যাটেলাইট এই পুরা তথ্য উপাত্তগুলো আমাদেরকে দিয়েছে। তারা দেখিয়েছে যে 16টা ব্যারেজ ওখানে আছে আপনার তিস্তার উপরে, এবং গ্র্যাজুয়ালি এটার ইফেক্ট হবে যে বাংলাদেশের স্যালাইনিটিটা আমাদের উত্তরবঙ্গের দিকে, যেহেতু বঙ্গোপসাগর থেকে এখানে পানির যখন ফ্লোটা যখন বন্ধ হবে তখন আমাদের স্যালাইনটা যেহেতু ব্যাকআপটা পুরা করার জন্য বে অফ বেঙ্গলের স্যালাইনিটি আস্তে আস্তে আমাদেরকে এনগালফ করবে, অর্থাৎ আমাদেরকে গ্রাস করে নিবে। তো আমাদের এই যে কৃষিভূমি বা এটা মৎস্য যেগুলো আছে সেগুলোর উপরে এটা একটা ইকোলজিক্যাল একটা বড়সড় একটা এফেক্ট হবে। সেটার থেকে আমাদের কিন্তু চেতনা, আমাদের জাগ্রত হওয়া। তো এটা দীর্ঘদিন থেকে, এটা আওয়ামী লীগ সরকার থাকতেও কিন্তু তিস্তা নিয়ে অনেকগুলো বৈঠক হয়েছে। ইভেন মমতা ব্যানার্জির সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, যেটা আমাদের কূটনীতি ভাষায় আমরা বলছি এটা আনএক্সপেক্টেড, যেটা দুটা দেশের প্রধানমন্ত্রীর মধ্যে হওয়ার কথা ছিল। সেখানে ভারত আমাদের প্রধানমন্ত্রীর মুখোমুখি করে দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, মনে হবেন যে সেখানে নানা ধরনের কথাবার্তা, ওদিকে আরো নদী কাটার কথা, ওদিকে খাল কাটার কথা, অজুহাত দেখিয়ে। ধরুন এখানে একটু সেইখানে যেহেতু ওই প্রসঙ্গটা আনলেনই, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সামনে নিয়ে এসেছিলেন আপনি বলছেন, এবং তাকে একরকম অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছিল যে তিনি রাজি হচ্ছেন না বলে আসলে এটা করা যাচ্ছে না, তিস্তা চুক্তিটা হচ্ছে না। এখন তিনি নাই,
ফলে এই আলোচনাটা এখন বিজেপিরই সরকার, শুভেন্দু অধিকারী তিনিও বিজেপি নেতা, ফলে এখন কি এটা একটা আলোচনা ভারতের সাথে করবারও সময় এসেছে? আপনি একেবারে যথার্থ একটা জিনিস বলেছেন। আই লাইক ইট। এটা যে বললেন মমতাকে একটা উসিলা করা হয়েছিল, আসলে দেখা গিয়েছে পরে, এটা দেখা গিয়েছে এটা কিন্তু তাদের যে রাজ্য সরকার একটা বাদও এখানে দেয় নাই। হুম। সমস্ত মাদগুলি দিয়েছে কেন্দ্রীয় সরকার, 16টা মাদের মধ্যে 16টা মাদেই দিয়েছে কেন্দ্রীয় সরকার। সমস্যাটা সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার ভারতের, কিন্তু সেখানে অজুহাত দেখানো হয়েছিল মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পানির অভাব এটা সেটা বলে এটাকে, ইভেন কি ঢাকাতে এসেও, ঢাকায় আপনার যদি মনে থাকে ঢাকাতে নরেন্দ্র মোদী যখন আসলেন একদিন আগে মমতা ব্যানার্জিকে পাঠালেন যে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। একদিন আগেই উনি নরেন্দ্র মোদী আসার আগেই মমতা ব্যানার্জি চলে গেলেন। আবার আমাদের প্রধানমন্ত্রী যখন রিটার্ন ভিজিটে গেলেন দিল্লিতে, মমতা ব্যানার্জি গিয়ে ওখানে মুখামুখি করে দিলেন যে কথা বলার জন্য তিস্তা ব্যারেজ নিয়ে। আসলে পরে দেখা গেল এটা আপনি যে কথাটা বলছেন এটা অজুহাত। অজুহাত এই কারণে, কারণ একটা বাঁধও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেয় নাই তিস্তার উপরে। সমস্ত 16টা বাঁধের মধ্যে 16টা বাঁধেই দিয়েছে পশ্চিমবঙ্গের, সরি ভারতের কেন্দ্রীয় সরকার। তো সুতরাং এইটা দীর্ঘমেয়াদী চলছে। এবারও যে আমরা খুব আশায় বুক বাঁধবো তেমনও না। বলা হচ্ছে এক্সপার্টাইজ আসবে, জয়েন্ট সার্ভে হবে। সার্ভে কিন্তু আগে হয়েছে এগুলো, আমি জানি না এগুলি কিভাবে আবার আমাদের সামনে আনা হচ্ছে যে জয়েন্ট সার্ভের কথা, এটার কথা ওইটার কথা বলা হচ্ছে তিস্তার ব্যাপারে। তিস্তার আমার মনে হয় না যে এখানে কাজের কাজ কিছু একটা হয়েছে, কারণ আমরা আশা করেছিলাম যে একটা ডিটেইল হয়তো একটা এগ্রিমেন্ট হবে আমাদের মধ্যে, এমনও না হয়ে যে এটা কিভাবে আমাদেরকে এই যে ব্যারেজ করা, ওখানে ডিগিং করা। আগে শুনেছিলাম যে তিস্তাকে স্কুইজ আরো কিছুটা তার প্রস্থ কমিয়ে এনে সেটাকে ডিগিং করে সেখানে আমাদের ফিশিকালচার হবে, পর্যটন গড়ে তুলবে, সেখানে বসতি হবে মানুষের নতুন নতুন করে, যেখানে যে যেগুলো আর্ট ইয়েগুলো হবে, মানে ওখানে যে তিস্তার বুকে যেগুলো মাটি তুলে সেখানে নতুন করে বসতি স্থাপন করে, এই ধরনের প্রোগ্রাম আমরা সামনে ছিল আমাদের। এখন সেগুলো থেকে আবার বলা হচ্ছে যে এখন এক্সপার্টাইজরা দুই পক্ষের তারা আলোচনা করবে, তারপর তারা দেখবে তিস্তাকে ঝুলে যাচ্ছে, মানে একেবারে এখন আপনি যেটা কথা বলছিলেন যে ভারতকে থার্ড পার্টি হিসেবে নেওয়া হচ্ছে, কিন্তু ভারতীয় গণমাধ্যমের কথাও আপনি বলছিলেন, দেখছি যেটাকে ভারত একটা তার জন্য স্পর্শকাতর এরিয়া মনে করছে এবং সেখানে চীনের প্রভাবকে ভারত পছন্দ করছে না। সেটি আগেও ছিল, এখনো এটি জানাচ্ছে। এবং ভারতীয় গণমাধ্যমে এর সাথে সাথে আর একটা বিষয় দেখলাম, মানে বাংলাদেশ 24টি ফাইটার জেট, যেটিকে আসলে ভিগোরাস ড্রাগন চীনের কাছ থেকে নিচ্ছে, সেটি বলে পরিচিত বলে দেখছিলাম, সেটি বাংলাদেশ আনার যে একটা প্রচেষ্টা নিচ্ছে, সেটি নিয়েও ভারতীয় গণমাধ্যমে খুব আলোচনা হচ্ছে। এটি আসলে আপনার কাছে কি মনে হয় যে ভারতের এই কনসার্নটাকে আপনি কিভাবে দেখেন? এটার পেছনে দুটা কারণ আছে। আমাদের উপমহাদেশে এই যে অপারেশন সিঁদুর যেটা হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে, সিঁদুরে এই C-17 যে ফাইটার এয়ারক্রাফট গুলোর কথা বলা হচ্ছে, সেগুলো আমাদের এখানেও শুধু ভারতীয় গণমাধ্যম না, আমাদের গণমাধ্যম হইচই খুব শোরগোল গেছে। আমরা এবার চোখে চোখ রেখে কথা বলবো, মানে এগুলো আসার পরে আর কি এই ধরনের একটা মন মানসিকতা কেউ কেউ ছড়িয়েছে। তো বা আমরাও এটা একটা টু স্ট্রেংথেন দ্য এয়ার পাওয়ার, এটা হয়তো একটা, যেহেতু আমাদের চায়নার সাথে আমার অনেক লেনদেন, বিশেষ করে আর্মামেন্ট, আমাদের যে সামরিক যে উপকরণগুলো, এগুলো ম্যাক্সিমামে আমাদের কিন্তু এখনো পর্যন্ত আমরা চীন নির্ভর এবং চীনের সাথে আমাদের সেই ধরনের লেনদেন আছে। তো এই কথাটা আসছিল যে দুইটা স্কোয়াড্রন C-17 যেটা তার পারফরমেন্স এবং রাফায়েলকে ইটস হ্যাজ বিটেন রাফায়েল, এটাও কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে তার ক্যাপাসিটি, তার সবকিছু, তার পারফরমেন্স এগুলোর থেকে। সো তার কন্টেস্টিং জোন বা এয়ার স্পেস এগুলি নিয়ে অনেক কথাবার্তা আছে। তো বাট কই এই ধরনের কিন্তু এই চুক্তির মধ্যে বা এই সফরের মধ্যে সেই ফাইটার এয়ারক্রাফট পাওয়ার কোনো ধরনের ঘোষণা বা এই যে 17টা যে MOU আছে বা সেখানে হয়েছে, সেখানে কিন্তু কোনোটার মধ্যে একটা আছে শুধু, সেটা হচ্ছে সামরিক প্রশিক্ষণ, পারস্পরিক প্রশিক্ষণ দেওয়া, এটার ব্যাপার আছে। বরং 2002 সালে আমাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে, চীনের একটা এগ্রিমেন্ট আছে আমাদের 2002 সালের। সেই এগ্রিমেন্টে কিন্তু আমাদেরকে কোঅপারেশন, এটা ডিফেন্স প্যাক্ট হিসেবেই ধরে নেওয়া যায় দুটা দেশের মধ্যে যেটা হয়েছে 2002 বলে। আমরা কিন্তু এই আর্মামেন্ট, অস্ত্র শস্ত্র এগুলি যেগুলো প্রশিক্ষণ এগুলো আমরা পাচ্ছি। ইভেন কি 2002 সালের ওইটার উপরে ভিত্তি করে একটা যৌথ মহড়ার কথাও ছিল। পরে এটা হয়তো বিভিন্ন ধরনের নানা মহল থেকে অবজেকশন আসার পরে মহড়াটা শেষ পর্যন্ত এটা বাতিল হয়েছে। যেমন আমাদের ডিপ সি পোর্ট, সোনাদিয়াতে ডিপ সি পোর্ট, এরকমও চায়নার সাথে আমাদের MOU হয়েছিল সাইন করার জন্য,
সেটাও বিভিন্ন ধরনের কর্নার থেকে নানা ধরনের যখন কূটনৈতিক বা ভূ রাজনৈতিক যখন প্রেশার আসছে, এটা আমরা অ্যাবান্ডন করেছি। চীন হয়তো সেটা এখনো তাদের মনের মধ্যে আছে, গেঁথে আছে সেটা। কারণ এই শিপিং তখন ছিল, ভাইস প্রেসিডেন্ট তখন ছিলেন, হি সাইন দ্য এমওইউ এই ঢাকার এই যে হোটেল লা মেরিডিয়ানে। তো ওনার কাছে এটা ভিভিডলি হি ইজ স্টিল হয়তো রিমেম্বার দ্যাট হোয়াট হ্যাপেন উইথ আস। হুম। এই যে আপনি কূটনৈতিক বা ভূ রাজনৈতিক প্রেশারের কথা বলছেন, এই প্রেশারের মধ্যে মানে ভারতের বিষয়টা আমি আলোচনাটা করতেই চাই। ভারত উদ্বেগের কথা জানাচ্ছে, ভারতের গণমাধ্যমে জানাচ্ছে। ভারতকে আমরা যতটা বুঝি জানি, আগেও যখন চীনের সাথে এই তিস্তা প্রকল্প হচ্ছিল বাংলাদেশ, মানে বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময়, তখনও ভারত সেটাকে ভালোভাবে নেয় নাই, সেই বার্তাটাও তারা দিয়েছে। ফলে ভারতের এই একটা কূটনৈতিক প্রেশার, তাদের উদ্বেগ, এটার প্রভাব আমাদের উপর কেমন পড়বে, এটা একটা প্রশ্ন। সাথে সাথে যুক্তরাষ্ট্রও একটা বড় প্রভাবের জায়গা, যারাও ঠিক এক্স্যাক্টলি। বাংলাদেশে বা এই পুরো অঞ্চলেই আম, চীনের প্রভাব বিস্তার করুক, তারা এটা পছন্দ করে না, স্পষ্টভাবে জানিয়েছেন। এটি তার মানে বাংলাদেশে রাষ্ট্রদূতের সাক্ষাৎকারেও আমরা দেখেছিলাম যে তারা এটা পছন্দ করছে না। ফলে এবং এই সফরের আগে, প্রধানমন্ত্রী সফরের আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দেখাও করেছেন। তাদের কাছেও আসলে মানে বিষয়টা কেমন হয়ে দাঁড়াবে, আমাদের জন্য উদ্বেগের কিছু হবে কিনা যে বড় বড় পাওয়ারগুলো ভালোভাবে নিচ্ছে না, যদি এমনটা হয়? আমরা আমরা আসলে ভূ রাজনীতিতে আমরা এক ধরনের একটা বড়সড় একটা গ্যারাকলের মধ্যে আছি ভূ রাজনীতিতে। সেটার কারণ তার আগে আমি আপনার যে প্রশ্নটা, এটা অত্যন্ত যৌক্তিক। আপনি ভারতের এই কনসার্নটা আমি একটু ক্লিয়ার করি। আপনি তিস্তার ওই পারে হচ্ছে নেপাল, ওই পারে গেলেই নেপাল, আর এই পারে বাংলাদেশ। হুম। এখন সেটার সাথে রিলেট করে তারা চিকেন নেককে, শিলিগুড়ির চিকেন নেককে। এবং তিস্তাতে যদি চায়না এসে বসে, চায়না যদি এখানে তার ইন দ্য নেম অফ, আমরা যেটাকে বলি যে এটাকে তারা করবে, অর্থাৎ আমাদেরকে তিস্তা প্রজেক্টটা এক্সিকিউট করে দিবে বা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের অবস্থায় যাবে, ভারতের কাছে সেটা হচ্ছে চীনের একেবারে সরাসরি চিকেন নেকের চিকেনের উপর এসে বসে, গলার মধ্যেই বসে যাওয়া। কারণ ওই পারে নেপাল ইজ নট দ্যাট ভেরি ফ্রেন্ডলি উইথ ইন্ডিয়া, এটা বাস্তব সত্য। নেপালকে কোনো রকমে ভারত তার পাশে আনতে পারছে না। এবং এই পারে যদি বাংলাদেশের মধ্যে কোনো হোস্টাইলিটি, এটা তো সময় সময় হচ্ছে, তারা মনে করে এখানে যদি চায়না মধ্যখানে চলে আসে, তাহলে চিকেন নেক তার উপর একটা পার্মানেন্ট থ্রেট এটা স্টাবলিশ হয়ে যাবে। এই জিনিসটাকে মনে রেখে, কারণ চিকেন নেকটা তারা যতদিন পর্যন্ত তাদের এই যে এটা হয়তো আমরা আসবো, ওই যে কালাদান মাল্টিমোডাল, এটাকে বাইপাস করার জন্য, তারা নেগোশিয়েট করার জন্য কলকাতা সিটওয়ে, তারপর ওভার দ্য কালাদান প্লেটোতে গিয়ে তারা ন্যাশনাল হাইওয়েতে হয়ে আইজলের সাথে তারা লিঙ্ক আপ হওয়ার জন্য, এটা তারা যতদিন ইমপ্লিমেন্ট করতে না পারে ততদিন পর্যন্ত এই কনসার্নটা তাদের জন্য খুব বেশি স্ট্রং। এটা যে কোনো দেশের যারা ধরেন নিরাপত্তা নিয়ে কাজ করে, দেশের ঝুঁকি নিয়ে কাজ করে, তাদের কাছে এটা অযৌক্তিক না, এটা কিন্তু তাদের দিক থেকে এটা যৌক্তিক। কারণ চীনের সাথে তাদের এখনো পর্যন্ত এমন কোনো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়নি। কারণ এটার পেছনে আবার কারণ আছে। এই যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, আমি আসবো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম, এখানে তারা মনে করে যে ওয়েপন যেটাকে বা তাদের যেটা মিনস, সেটা হচ্ছে ভারত টু এনসার্কেল চায়না। চায়নার যে প্রভাব, আপনি প্রশ্ন তো এটাও যৌক্তিকভাবে করেছেন যে এখানে চায়নার প্রভাব বিস্তার হোক, এটা মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। কিন্তু চায়না যদিও তাকে মালাক্কাতে বাকায়দায় ফেলেছিল কোয়াড করে, এই যে তার মধ্যে ভারত কিন্তু কোয়াডের একজন সদস্য, এবং ব্রিটেন একটা সদস্য, অস্ট্রেলিয়ার সদস্য, ফ্রান্স ছিল। ফ্রান্স শেষ পর্যন্ত মন কষাকষির মধ্যে ওদের সাবমেরিন নিয়ে, তাদের সাবমেরিন থেকে না নিয়ে ব্রিটেনের সাবমেরিন যখন অস্ট্রেলিয়া নিচ্ছে, ফ্রান্স উইথড্র হয়ে চলে গেছে। বাট ভারত ওখানে খুব অ্যাক্টিভ। কিন্তু সেখানে দেখা গেল কি, এই কোয়াডের মাধ্যমে আপনার মালাক্কা প্রণালীতে যে হার্ডল ক্রিয়েট করেছে ইউনাইটেড স্টেটস ফর চায়না, কারণ মালাক্কা ছিল চীনের জন্য চতুর্থ তার এনার্জি সাপ্লাই রুট, এই বেকায়দায় ফেলে দিয়ে যখন দিছে চায়না খুব স্মার্টলি, তখন আমাদের সোনাদিয়াতে চায়না আসতে চেয়েছিল টু হ্যাভ এন অল্টারনেটিভ রুট, বেল্ট রুট ইনিশিয়েটিভের জন্য। তার বাংলাদেশ এমওইউ সাইন করার পরেও এই যে হয়তো এটা একটু স্পষ্ট বললে বলো ভারতীয় প্রেশারের কারণে সেটা সেখানে উইথড্র হয়ে গেছে, বাংলাদেশ সেটা অ্যালাউ করতে পারে বা করে নাই। শেষ পর্যন্ত চায়না কিন্তু আর বসে থাকে নাই, চায়না চলে গেছে মিয়ানমারকে কনভিন্স করে, তারা চলে গেছে চকপিওতে। চকপিওতে তাদের এখন কুনমিং এর সাথে দুইটা লাইন, এখন গ্যাস এবং তেল লাইন, ওই দুইটা দিয়েই তারা এখন মধ্যপ্রাচ্য থেকে গ্যাস এবং তেল এগুলি তারা ওখানে কুনমিং এ নিয়ে যাচ্ছে। 3টা প্রভিন্সে চায়নার তারা এখানে এটা সাপ্লাই করে। একই সাথে তারা ওই চকপিওতে তারা
ও প্রায় মোর দেন $20 বিলিয়ন তারা ওখানে বিনিয়োগ করে তারা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতেছে, এবং সেটা তারা মেইন চায়নাতে না করে, অর্থাৎ মূল ভূখণ্ডে তারা এটা উৎপাদন না করে উৎপাদন ব্যয়টাকে কমানোর জন্য তারা, এবং যোগাযোগ সহজের জন্য তারা চক্রীয়তে সেটা করে তারা তাদের মার্কেট আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যকে তারা টার্গেট করে তারা প্রোডাকশন এখানে যাচ্ছে। আজকে আমি একটু করে আবার হয়তো এটা লিঙ্ক হয়ে যাবে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল বলছিলেন টাইম এবং কস্ট অফ প্রোডাকশন, এই দুটাকে, এখন উনি বলছেন আজকে এখানে আমাদের বাংলাদেশে করিডোর, অর্থনৈতিক করিডোরের আলোচনা নাকি হয়েছে। আমাদের সাংবাদিকরা হয়তো ওনাকে প্রশ্ন করেন, আমি হলে প্রশ্ন করতাম, তাহলে আপনি যে করিডোর একটা কথা বলে এখানে যে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তখন যে একটা প্যাচ লাগালেন তখন মিয়ানমার, সেখানে আপনি জানেন যে চীনের কি স্বার্থ আছে, সেখানে আপনি তো ইউ আর দ্য ফার্স্ট ম্যান হু ওয়াজ প্রভোকেটিং, হু ওয়াজ অ্যাডভোকেটিং ফর দ্য করিডোর, হিউম্যানিটেরিয়ান করিডোর, এটা সেটা। এখন আজকে আবার আপনি সেই জিনিস কিন্তু চায়নাতে রেজিস্ট্রেট করা আছে। চায়নারা এত বোকা না, চাইনিজরা কিন্তু এগুলি সব জানে। তারা আজকে কাউন্টার প্রপোজাল, যদি এটা সত্য হয়ে থাকে আমি জানি না, আলোচনা করা হচ্ছে যে চায়না বলছে এখন বাংলাদেশ মিয়ানমার হয়ে মুসের সাথে, মুসে আই ট্রাভেল আপ টু দিস, এই রোডটা দিয়ে কিন্তু আমি গিয়েছি, অনেকবার এটা নিয়ে কথা বলেছি যে একটা আমাদের এই কমিউনিকেশনটা এস্টাবলিশ করা উচিত। এবং সেটার জন্য আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু রেলওয়ে লাইন নিয়ে গেছে ইন্ডিয়ান পর্যন্ত, কক্সবাজার রেল লাইন, এটা এক্সটেন্ডেড করা ছিল মিয়ানমারের সাথে, সেখান দিয়ে এই লাইন, এই কমিউনিকেশন নেটওয়ার্কটা এস্টাবলিশ হওয়ার কথা ছিল, যার জন্য এটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র চায় না এই করিডোর হোক। কারণ এই যে লিঙ্ক আপটা হয়ে গেছে চকভিউতে, যেটা তাদের করিডোর, ইকোনমিক করিডোর, তারা দে গট দ্য এক্সপোজার, তারা দে গট দ্য অ্যাক্সেস টু দ্য ইন্ডিয়ান ওশান ওভার দ্য বে অফ বেঙ্গল আনইন্টারাপ্টেড ওয়াতে, এবং সেখানে বেস করে কোকো আইল্যান্ডে তারা চলে গেছে, ভারতের একেবারে নেকের উপরে গিয়ে তারা এখন এয়ারবেস, নেভাল বেস সেখানে করেছে। বাট এটা আমেরিকান যারা আছে তাদের কাছে এটা মনে হবে যে চীন তো তার প্রভাব বিশালভাবে বিস্তৃত করে ফেলছে, আর যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দিকে তাদের এখন নজর আছে, বা আমাদের এখানে অতীতের সরকার যেখানে ধরেন ক্রিশ্চিয়ান স্টেটের কথা বলে বিপদে পড়ে গেছিল, বলো ডিপ স্টেটের কথা চলে আসছিল, ডিপ স্টেট কিভাবে এখানে কাজ করেছে সেগুলো হয়তো আরো বিস্তৃত কোনো আলোচনায় হয়তো অন্য সময় আলোচনা। মানে তার মানে এই ডিপ স্টেটের প্রভাবে এখনো মানে ডিপ স্টেটের প্রভাবে এই এমওইউ যেগুলো হলো সেগুলো বাস্তবায়িত নাও হতে পারে, এই জায়গাটাই একটা সংখ্যা। আমি এখানে একটা কথা বলি এখানে, চীনারা আমাদের সব খবর রাখে, আমরা যেমন চীনের কিছুটা খবর রাখি। চীন $21 ট্রিলিয়ন অর্থনীতি, $1 বিলিয়ন সারপ্লাস হয়, আমাদের সাথে $13 বিলিয়ন তাদের ব্যালেন্স অফ পেমেন্ট আমরা পিছাই। চীনরাও তো আমাদের সব খবর রাখে। চীন এখন তো যদি তারা অ্যাকাউন্টিং এ আনে, তারা কাউন্ট করে, তাহলে তারা বলবে যে আমাদের 15 ফেব্রুয়ারি আমাদের ইলেকশন হলো, তাহলে 12 তারিখ কেন আমার হুড় করে আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি কেন করতে হলো? চীন কি এগুলি চীনের দপ্তরের মধ্যে চাইনিজ পলিসি মেকারদের কাছে নাই? দে হ্যাভ এভরিথিং আমাদের কাছে। এই জন্য ভূ রাজনীতিতে এভরি স্টেপ ইউ হ্যাভ টু কাউন্ট, যে আমার নেক্সট কোর্স কি হবে। আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখন বলছেন এখন ইকোনমিক করিডোরের কথা, তখন তো ওই করিডোরের কথা বলা হয়েছে, সেটা কি এখন বন্ধ আছে? মানে মানবিক করিডোর কি এখন? না, মানবিক করিডোর তখনই বলা হয়েছে যখন সেনা প্রধান যখন বললেন হোয়াট ব্লাডি করিডোর বললেন, আমাদের বন্দরের কথা বললেন। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, সেটা তারা একটা থিঙ্ক ট্যাঙ্ক, আপনার প্রোগ্রামে বোধহয় আমি একটু করে বলছিলাম, সিঙ্গাপুরে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা হিসাব করে দেখিয়েছে পৃথিবীর একেবারে ভালো ভালো প্রায় 72টার মতো সমুদ্র বন্দরের উপরে চীন তার প্রভাব বিস্তার করে রেখেছে। সে বলছে যদি কোনো ধরনের যুদ্ধ জড়িয়ে পড়ে চীনের সাথে ফিউচার, এটা ট্রেড ওয়ার হতে পারে, অথবা সত্যি সত্যি ইরানের সাথে এরকম যুদ্ধ হবে, এটা তো আমরা জানতাম। এরকম কোনো যুদ্ধ, তাইওয়ানকে নিয়ে ধরেন যুদ্ধ জড়ায় গেল দুটা দেশ, তখন সেখানে বলা হচ্ছে আমেরিকা উইল ফেস হিউজ ট্রাবল, অনেক ধরনের বেকায়দায় পড়ে যাবে। কেন বেকায়দায় পড়ে যাবে? এখন তো সব আকাশপথে আসবে, মিসাইল আসবে, সুপারসনিক, এটা মারবে ওটা মারবে, তাহলে বন্দর নিয়ে কেন বেকায়দা? তার হিসাব করে সে দেখিয়েছে বন্দর নিয়ে, কারণ সাপ্লাই গুলো আপনার রিপ্লেনিশমেন্ট যেগুলো রসদ সৈন্যদের জন্য, সেগুলো কিন্তু সমুদ্র বন্দর দিয়েই তাকে নিয়ে আসতে হবে, এবং ওই সমুদ্র বন্দরগুলো তখন চাইনিজদের প্রভাবে থাকবে, তারা দে উইল ক্রিয়েট হার্ডল ফর আমেরিকান রিপ্লেনিশমেন্ট। তখন আমেরিকা কিন্তু যুদ্ধে বেকায়দায় পড়ে ত্রাহি অবস্থা হবে। এবং তারা সাজেস্ট করেছে যে তোমার ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন ডিফারেন্ট, এই যে সমুদ্র বন্দরগুলো আছে এখানে তোমাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। ওই থিঙ্ক ট্যাঙ্কের ওই চিন্তাটা তারা কিনেছে। এখন তারা যেমন ধরেন আমাদের এখানে তারা সার্ভে করছে, এই যে আমাদের এখানে
চট্টগ্রাম বন্দরে তারা একটা, আপনার প্রোগ্রামেই তো আমি করেছি যে এখানে যে এক্সারসাইজ গুলো হলো, 2-3টা এক্সারসাইজ, হ্যাঁ। হ্যাঁ, এগুলো তো দে হ্যাভ দেয়ার আইস অন। এবং তাদের সবচাইতে এখানে, যেহেতু চায়নার চকভিউ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লিন্টার বার্টিন, তার কথা হচ্ছে যে সবচাইতে চীনের যদি 1 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ যদি কোনো ধরনের প্রজেক্টের কথা বলা হয়, সেটা হচ্ছে চকভিউ। বিকজ চকভিউ তার বেল রোড ইনিশিয়েটিভের জন্য ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, চকভিউকে ভিত্তি করে। কারণ চকভিউকে ওখানে চ্যালেঞ্জ করার এখন কিচ্ছু নাই আপাতত, কারণ সে আবারই তো আছে তার কাছে, বঙ্গোপসাগরের উপর দিয়ে ভারত মহাসাগরে যাচ্ছে, এবং সেখানে দিয়াগো গার্সিয়া টার্সিয়া, এই যে আমেরিকান ঘাঁটিগুলো আছে, এগুলো কিন্তু তার কবজার কাছাকাছি চলে আসছে সবগুলো কিছু। তো যার জন্য এখন বেল রোড ইনিশিয়েটিভের জন্য সেখান থেকে মধ্যপ্রাচ্যের সাথে যেমন এস্টাবলিশ হচ্ছে, ইউরোপের সাথে হচ্ছে, আফ্রিকার সাথেও হচ্ছে, ওভার দ্য ইন্ডিয়ান ওশান তারা এটা করে নিচ্ছে। তো এখন ধরেন আমেরিকান, আপনি যেটা বললেন, তার প্রভাব বিস্তারের জন্য বাংলাদেশ কুড বি ওয়ান অফ দ্য এখানে হাব হতে পারে এটা। কারণ মিয়ানমারে তারা যা চেয়েছিল, মিয়ানমারে কিন্তু সেটা হয় নাই। মিয়ানমারে বরং সেখানে চায়না এখন গেড়ে বসেছে। মিয়ানমারে আবার ভারত, সরি, ইউনাইটেড স্টেটস এবং চায়নার মধ্যে দেয়ার ইজ এ জিওপলিটিক্যাল হ্যাসেল ওখানের মধ্যে আছে। আমেরিকা ওখানে খুব স্মার্টলি চেষ্টা করেছিল বার্মা অ্যাক্ট চালু করে, সেখানে বার্মা অ্যাক্টের মধ্যে আছে আমেরিকান প্রেসিডেন্টকে সিনেট ক্ষমতা দিয়েছে যে যে পরিমাণ টাকা প্রয়োজন তোমাকে অ্যালটমেন্ট দিচ্ছি, ইফ ইউ ক্যান স্পেন্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড মিয়ানমার টু স্টাবলিশ ডেমোক্রেসি, ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, তারা সেখানে যে রেয়ার আর্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো কবজা করার জন্য আমেরিকানদের একটা প্ল্যান আছে। যেমন চীনের উপর এবার যখন তারা ট্যারিফ যখন দিতে চাইছিল, চীন কাউন্টার করেছে, তাদের রেয়ার আর্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলোর উপর তারা একটাও দিবেন না, তখন বলছে ইউনাইটেড স্টেট কাবু। এখন এই রেয়ার আর্ট ম্যাটেরিয়াল গুলো আছে আপনার কারেন্ট স্টেটে প্রচুর পরিমাণে। জি, আমি ওইদিকে খুব বেশি না গিয়ে আমি এখানে ওই যে ট্যারিফের ব্যাপারে যে কাবু হলো, মানে চীনের কাছে ইউনাইটেড স্টেটস, কিন্তু বাংলাদেশ আবার ইউনাইটেড স্টেটস এর কাছে কাবু হয়ে গেছে ওই চুক্তি, বাণিজ্য চুক্তির করার ক্ষেত্রে একটা, সেখানে একটা মানে যুক্তরাষ্ট্রের কথা আপনি বলছিলেন, একটা কড়া নজর তো বাংলাদেশের উপর আছে এই যে এই বিষয়গুলো হচ্ছে। আবার একটু ভারতের দিকেও যাই, যে ভারতও যেটি বলছিলাম যে তারা নানান দিক থেকে উদ্বেগের কথা যে জানাচ্ছে, সেটি তারা তাদের গণমাধ্যমের খবরে আসছে, এবং ভারত চাপ প্রয়োগ করার কৌশল হিসেবে, আমি সম্প্রতি ভারতের একজন সাংবাদিক, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি, এবং তিনি এখন কূটনৈতিক একটা প্ল্যাটফর্ম হয়েছে সাংবাদিকদের, সেটারও প্রধান দেখছিলাম বা সভাপতি, তিনি আমাকে বলছিলেন যে একটা চাপে রাখার কৌশল হিসেবে ভারত আসলে বাংলাদেশের এই জেস্টার অনেক কিছুই পছন্দ করছে না, ফলে চাপে রাখার কৌশল হিসেবেই ধরুন পুশিনের ব্যাপারটা চলছে, ডাক্তার জাহেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি গিয়ে অপমানিত হলেন বা হয়রানির শিকার হলেন, এই বিষয়গুলো চলছে। মানে ভারত আমাদের আসলে কেমন ঝুঁকির মধ্যে ফেলতে পারে, বা আসলে ফেলতে পারে কিনা? আমাদের প্রচন্ড ঝুঁকির মধ্যে অলরেডি ফেলে রেখেছে। ফেলতে পারে কিনা বলছেন আপনি, পসিবিলিটিস দেয়ার, আপনি এই কথাই বলছেন, আমি অলরেডি ফেলে রেখেছে। এই কারণে, কারণ পশ্চিমবঙ্গে যখন বিজেপি তার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এমন এমন ইস্যুকে নিয়ে আসছে যেগুলো আমাদের এফেক্ট করেছে। আপনি এপিসেন্টার, ভূমিকম্প হয় কোনো একটা বহুত দূরে, কিন্তু এফেক্ট হয় সবাই। এখন তাদের ওখানে ভূমিকম্প তারা করেছে, কিন্তু আমরা উই আর এফেক্টেড। কেন এফেক্টেড আমি আপনাকে বলি। সেখানে শুভেন্দু অধিকারী তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে যে এখানে মুসলমানরা এখানে আসছে, আমরা নির্বাচিত হলে মুসলিমদের এখান থেকে বিতরণ করা হবে, এই সেই ওরকম সেরকম এখানে থাকতে হবে। এবং নির্বাচনের পরে আপনি যে 99.2 মিলিয়ন মানুষকে যে ভোট অধিকার করা হলো, বঞ্চিত করা হলো, তাদের মধ্যে হচ্ছে মেজরিটি আর দ্য মুসলিমস। সো ওখানে খুব সূক্ষ্মভাবে একটা এই কমিউনালিজমকে ওয়েপন হিসেবে ব্যবহার করেছে, যেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্য, আমাদের জন্য কষ্টকর। কারণ আমরা কমিউনাল না, বাংলাদেশের মানুষ পারতপক্ষে কমিউনাল না। কিন্তু যখন দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে ভোটের পরে হিন্দুরা আমাকে ভোট দিয়েছে, একজন মুখ্যমন্ত্রী বলছে হিন্দুরা আমাকে ভোট দিয়েছে, মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, সুতরাং এখানে মুসলমানদের কোনো জায়গা নাই, থাকলেই হবে, সেই হবে। মসজিদ নামাজ পড়া 10-20 মিনিট নামাজ কথা বলছে। এদিকে আবার আসামে হিমন্ত শর্মা নানা ধরনের কিসিমের কথাবার্তা বলা শুরু করেছে, উনি বলছেন। তো এগুলো আমাদেরকে, আমাদের জাতীয়, আমাদের যে একটা ইনক্লুসিভনেস, আমরা হিন্দু, মধ্য, খ্রিস্টান, আমরা সারা জীবন যুগ যুগ ধরে আমাদের মধ্যে ইনক্লুসিভনেস যেটা আছে, এটার উপরে আঘাত আনছে। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য তারা এক ধরনের হুমকি সৃষ্টি অটোমেটিক্যালি করে ফেলেছে। আজকে যেমন ওখানে যে বক্তব্যগুলি দেওয়া হচ্ছে, সেই বক্তব্য যেমন গরু দেওয়া হবে না,
আর গরু বাংলায় সারপ্লাস হয়ে যাচ্ছে এখন, ধরেন একটা কথা। আর ধরেন ধর্মীয় উগ্রবাদ যেটাকে, সেটাই আমাদের জন্য সবচেয়ে কষ্টকর, এটা তো বলছে দুঃখজনক। যে তাদের যে বক্তব্য বা তাদের রাজনীতির একটা প্রভাব আমাদের দেশে এসে পড়ছে। আর সরাসরি আমরা দেখলাম ভারতের একজন নিরাপত্তা বিশ্লেষক, তিনি বলছেন, ভারত কর্নার, তিনি বলছেন যে বাংলাদেশের রংপুর অঞ্চলটিকে ভারত কিনে নেবে, কিনে নিতে না পারলে দখল করে নেবে, এরকম কথা বলছেন। এগুলোরও একটা প্রভাব আছে কিনা, বা এরকম কোনো চিন্তা ভাবনা আসলে ভারত Definitely ভাবে? আছে, 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 আছে। আমি আপনাকে বলি, আপনি যেমন আমেরিকা মার খেলো কোথায়, ইরানে। আমি প্রত্যেকটা তাদের স্ট্র্যাটেজিস্ট যারা আছে, যারা কৌশল, তারা বলছে আমেরিকা ভুলে গেছে যে তাদের একটা জাত্যাভিমান আছে, ইরানের একটা জাত্যাভিমান আছে, 5,000 বছরের তার একটা ইতিহাস আছে, সভ্যতার ইতিহাস আছে। আপনি 250 বছরের ইতিহাস নিয়ে আমেরিকা এখন তার শক্তি মধ্যে মতমত্ত হয়ে আমেরিকা চীনের ইরানের উপর, এবং দেখা গেল ইরানিদের মধ্যে যেটা বিভক্তি ছিল মোল্লাতন্ত্রের বিরুদ্ধে বা এটার বিরুদ্ধে যেগুলো সেটারও ছিল, এক তারা হয়েছে। সব এক হয়ে গিয়ে এমন একটা কঠিন শক্তিতে এখন পরিণত হলো। তো এই যে তারা সবচেয়ে বড় আসল জায়গায়, সেন্সিটিভ জায়গায় তারা আঘাত করেছে। ঠিক একইভাবে এখন যদি ধরেন আপনি যে বলছেন এই যে রংপুর আমি কিনে নেব, কেন রংপুরকে আমি বলছি বিক্রি করব? আমরা কি বিক্রি করার কথা বলছি? বলি নাই তো। একবার বলে চট্টগ্রামকে এই সময়ে, এই যে মাণিক্য, চন্দ্র মাণিক্য, ত্রিপুরার মহারাজার চতুর্থ অধস্তন পুরুষ, বলছে চট্টগ্রাম আমরা দখল করে নিব এই সময়। আরে বাবা, এটা তো অত সহজ কিছু না। বর্তমান বিশ্বে বলা যত সহজ, করা অনেক বেশি কঠিন। আপনি যত কথাই বলুক, একটা জাতির যখন জাত্যাভিমান জাগ্রত হয়, একটা জাতির যখন স্বজাতিবোধ মানে দেশপ্রেম জাগ্রত হয়, বা আপনি হেল্প করলেন, তখন সেটা কিন্তু বড় কঠিন সেখানে। আর আমি কেন বলতে যাব রংপুর আমার দখল করা, রংপুর এটা করার ওটা করার? আমি এটাকে না করে, বরং আমার কথা হলো আমাদের রিলেশনশিপ, আমরা তো হ্যাভ বন্ডিং আছে। 71 সালে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে নাই? সেসব না বলে এখন তুমি দখল করে নিবা, দখল করে নিবে, এগুলি বলে তো ইউ আর অ্যান্টাগোনাইজিং। বলছেন যে বলা যত সহজ করা তত সহজ না, কিন্তু কিছু কিছু বিষয় আবার এর মধ্যে আছে। ধরেন মানে এশিয়ার সবচেয়ে বড় রাম মন্দির নির্মিত হতে যাচ্ছিল রংপুরে, সেখানেও আবার স্থানীয়দের একটা বাধার মধ্যে সেটা স্থগিত হয়ে আছে, কিন্তু তার একটা স্ট্রাকচার ইতোমধ্যে দাঁড়িয়ে গেছে, সেটার অর্থায়ন কোথা থেকে রাম আসবে? মন্দির না, রামের মূর্তি, রাম মূর্তি, মূর্তি। দুঃখিত, রামের মূর্তি, হ্যাঁ, সবচেয়ে হ্যাঁ, বড় হ্যাঁ, 81 হ্যাঁ, ফিট সম্ভবত উচ্চতার একটা হ্যাঁ, রামের মূর্তি করা হয়েছে। হ্যাঁ, তো কারেক্ট। সেখানে আহ, এই একটা প্রচেষ্টা, এটাও একটা খুব সন্দেহজনক, কোথা থেকে অর্থায়নটা আসছে এটা নিয়ে বেশ কিছু আলোচনা আছে। আবার ধরেন কিছুদিন আগেই দেখা গেল একজন চৈতালি চক্রবর্তী, সুপ্রিম কোর্টের আইনজীবী, আহ, হঠাৎ করে তিনি এসে বলছেন, বেশ ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে বাংলাদেশে হিন্দুদের জন্য একটা আলাদা প্রদেশ গড়ে তোলা হবে, এরকম একটা বার্তা তিনি দিচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের সহায়তা নিয়ে এটা এরকমটা করবেন। মানে এরকম ছোটখাটো বিষয়গুলোকে কি এক সুতায় গাঁথবার কোনো সুযোগ আছে না? ভারত কর্নার বলছেন রংপুর বিভাগকে দখল করে নিতে, এদিকে রংপুর বিভাগে রাম মূর্তি হচ্ছে, এদিকে চৈতালি চক্রবর্তী কোথা থেকে এসে তিনি বলছেন যে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ। কোনো মানে সমীকরণ আছে কিনা এর মধ্যে? আমি আপনাকে একটা কথা বলি, এই যে বাবু শুভেন্দু অধিকারী তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে আমার সমস্ত শ্রদ্ধাবোধ আছে। আর সেদিন উনি দেখলাম একটা বক্তব্য দিয়েছেন। উনি বলছেন উনি ইয়ের কাছে গেছেন, একজন জাতীয়তাবাদী অর্থাৎ কমনাল, আমি নামটা নাই বললাম, ওনার ওখানে গেছে, যে উনি বলছে বাংলা বঙ্গ ভাগ করার জন্য উনি করেছেন। হ্যাঁ, এটা এখন এই জন্য ওনার শ্রদ্ধা জানাতে আসে। বাট উনি হয়তো ইতিহাসের এই পার্ট নেন নাই। এই উপমহাদেশ যখন বিভক্ত হচ্ছিল তখন 3টা এন্টিটিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল: পাকিস্তান, ভারত, বাংলা, আসাম। বাংলা, আসাম। সেখানে এই যে গৌহাটিতে এখন যে বরদলুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বরদলুইর প্রচুর টাকা পয়সা ছিল। বরদলুই টাকা দিয়ে ব্রিটিশদেরকে কিছু কবজা করেছে, অথবা গান্ধীজির কাছে তারপর গিয়েছে। সেখানে গিয়ে আপনার তাদেরকে এই বলা হলো যে বাংলাতে মুসলমানরা 36টা সিট, 36টা সিট তাদের রিজার্ভ আছে, ওভারঅল মেজরিটি হয়ে যাবে মুসলমানরা। তাহলে পাকিস্তানও মুসলমানরা মেজরিটি, আর বাংলা আসামও মেজরিটি হবে, 2টা মুসলমান দেশ হয়ে যাবে। এই কথাগুলি তুলেই কিন্তু তখন এই বঙ্গভঙ্গটা হয়েছিল, এসব কথাবার্তা হয়েছিল। এখন যদি এখন এই অঞ্চলের সব মুসলমান মিলে আবার ওনারা যেভাবে উস্কানি দিচ্ছেন, যেমন আমি একটা জিনিস আমি অবাক হয়ে গেছি, উত্তরপ্রদেশে আপনি জানেন কি পরিমাণ গডসে টেম্পল আছে? নাথুরাম গডসে, হু কিল গান্ধী, আপনি বিশ্বাস করতে পারবেন, গান্ধীর গলায় সেখানে বিভিন্ন ধরনের অপমানজনক মালা পরায় দিছে এই যে সেখানে মুখ্যমন্ত্রী আর যোগী আদিত্যনাথ।
কারণ তার কথা হলো যে গডসে ওয়াজ দ্য রিয়েল প্যাট্রিয়ট, সত্যিকারের দেশপ্রেমিক ছিল গডসে। গান্ধী দেশ মাতাকে ভাগ করার জন্য রাজি হয়েছে, সুতরাং গান্ধী ইজ হেল্ড রেসপন্সিবল ফর ডিভিশন অফ দেশমাতা। সুতরাং গান্ধীকে মেরে সে যা করেছে সেটা ভালো করেছে, তার জন্য সবচেয়ে বড় মন্দির করেছে এখন উত্তরপ্রদেশে গডসে টেম্পল। তো এগুলি কি, এগুলি তো হচ্ছে তারা, এগুলি থেকে আপনি জানেন কি এখানে কি করে বলে যে এখানে এখন সবাইকে থাকতে হলে মুসলমানকে ধর্ম পরিবর্তন করতে হবে। আপনি 27 লক্ষ মানুষ, আমার এটা পার্লামেন্টে এই যে ভারতীয় কংগ্রেসের রাজ্যসভার যে মেম্বার উনি 27 লক্ষ মানুষ তার পাসপোর্ট সহ কোর্টে আবেদন করেছে যে আমি এদেশের নাগরিক, আমাকে ভোটাধিকার বাতিল করা হয়েছে। 92 লক্ষ মানুষের মধ্যে 35 লক্ষ মানুষ ভোটের ডিফারেন্স ছিল এবার বিজেপি এবং মমতা ব্যানার্জির মধ্যে 32 লক্ষ। 35 লক্ষ মানুষ অলরেডি আবেদনই করেছে উইথ ভ্যালিড ডকুমেন্টস যে দে আর দ্য ভোটার্স। এগুলি সবগুলি ভোটারগুলোকে বাদ দিয়ে ইলেকশন করা হয়েছে। কিন্তু তার অর্থই নয় যে প্রতিদিন উঠতে বসতে ধর্মীয় উগ্রবাদ ওখানে চর্চা করা। আমি পরপর 3টা জিনিস আমি লিখেছি, আমাকে ওরা একটা চিঠিও লিখেছে যে আপনি আসলে দ্য ওয়াল হ্যাজ টু সাইডস। আই সেড ওয়েট লেটস সি, ইয়েস দ্য ওয়াল হ্যাজ টু সাইডস, বাট দেওয়ালের 2 দিক দেখতে হয় না। আপনি বলে এক হাতে তালি বাজানো, এক হাতে ঘুষি দেওয়া যায়, তুমি আমাকে ঘুষি মারতেছো এক হাত দিয়ে, কিন্তু তালি বাজানোর দরকার। আপনি সব ধর্মীয় উগ্রবাদগুলি ছড়িয়ে দিচ্ছেন। আমরা এখানে আমাদের মানুষগুলো যারা আছে, আমরা যা প্রতিবেশী যারা আছে, আমাদের ভাই হিসেবে সারা জীবন যুগ যুগ ধরে আমরা বসবাস করেছি। যেমন পার্লামেন্টে আমাদের এদিন ফজলুর রহমান গত পরশুদিন বলছিলেন দাঁড়িয়ে যে 1200 এত সালের আগে এখানে তো মুসলমানরা আসে, তখন তার আগে তো সব একটাই সম্প্রদায়। বাট ইভেন কি মোগলদের 600 বছরের শাসনে একটা ধর্মীয় কোনো ধরনের কোনো জিনিস হয় নাই। এখন তুমি উঠতে বসতে এখানে ধর্মীয়, ওখানে যেখানে সুবিধা, যেখানে মসজিদ, পুরানো মসজিদ, এখানে নিচে করে দেখো এখানে কোনো ছিল কিনা, এগুলি কি। সো দিস আর আপনি যে বললেন আমাদের জন্য ঝুঁকি তৈরি করছে কিনা, আমাদের জন্য ঝুঁকি অলরেডি তৈরি করেছে। আমি লাস্ট উইক আই ওয়াজ ইন বম্বে, আমি তাদের অনেক লোকজনকে বলেছি একটা সেমিনারে, আমি বললাম যে দিস ইউ আর ক্রিয়েটিং ফর আস, নট ফর ইউ। ইউর ভারতের সবচেয়েতে ইভেন কি প্রণব মুখার্জি লাস্ট রাষ্ট্রপতি হিসেবে তার যে বিদায়ী ভাষণে বলছেন ভারতের ডেমোক্রেসির ওয়্যার ইজ দ্য বিউটি লাইন, এটা সব মানুষের সম্মিলিত, সবগুলি তার সমাহার হচ্ছে, সেখান থেকে সুর তুলছে ভারত, রং ছড়াচ্ছে, বা প্রতিবেশীরা সেখান থেকে রং নিয়ে তার মনের মাধুরী মিশিয়ে তার মতো ছবি আঁকছে, কিন্তু সেটার থেকে তুমি তো এখন দূরে নিয়ে যাচ্ছ ভারত।